একটা অন্তর্বর্তী সরকার যখন আসে তখন তারা অনেক জরুরি আইন বা অধ্যাদেশ জারি করে থাকে কিন্তু প্রশ্ন হল নতুন নির্বাচিত সংসদ আসার পর সেই আইনগুলোর ভাগ্যে কি জোটে আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই খোলাসা করব ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জারি করা আইনগুলোর মধ্যে কোনগুলো থাকছে কোনগুলো বাদ পড়ছে আর কোনগুলোর চেহারা বদলে যাচ্ছে চলুন এই পুরো বিষয়টার গভীরে যাওয়া যাক সংখ্যাটা একবার দেখুন ১৩৩। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার ঠিক এতগুলোই অধ্যাদেশ জারি করেছিল আর নতুন সংসদের জন্য এটা ছিল একটা বিরাট দায়িত্ব এই বিপুল সংখ্যক আইনকে চুলচেরা বিশ্লেষণ করা কারণ এই প্রত্যেকটা অধ্যাদেশই কিন্তু ছিল দেশের শাসন ব্যবস্থা আর বিভিন্ন খাতে বড়সড় সংস্কার আনার একটা প্রচেষ্টা। তো এই ১৩৩টা অধ্যায়ের শেষ পর্যন্ত কি হতে চলেছে এই চার্টটা দেখলেই কিন্তু পুরো ছবিটা একবারে পরিষ্কার হয়ে যায়। খেয়াল করে দেখুন, সবচেয়ে বড় অংশটা মানে ৯৮টা অধ্যাদেশ বলা হয়েছে হুবহু রেখে দিতে, ১৫টাকে কিছু পরিবর্তনের সাথে পাশ করানোর কথা বলা হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে বাকিগুলো। ১৬টা অধ্যাদেশ সংসদে তোলাই হবে না, যার মানে সেগুলো এমনিতেই বাতিল হয়ে যাবে, আর ৪টাকে তো সরাসরি বাতিল করার সুপারিশ করা হয়েছে। এখন আমরা এই ভাগগুলো নিয়ে, বিশেষ করে যেগুলো বাদ যাচ্ছে সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। আজকের আলোচনাটা আমরা কয়েকটা ধাপে সাজিয়েছি। প্রথমে জানব এই ১৩৩টা অধ্যায়ের প্রেক্ষাপট, এরপর দেখব কোন ৪টা অধ্যায় সরাসরি বাতিল হচ্ছে আর কেনই বা ১৬টা অধ্যায় কার্যকারিতা হারাচ্ছে, সবশেষে কোন আইনগুলো টিকে যাচ্ছে আর এই পুরো প্রক্রিয়ার ভবিষ্যৎ প্রভাব কী হতে পারে তা নিয়েও কথা বলব। নিয়ম অনুযায়ী অন্তর্বর্তী সরকারের এই ১৩৩টা অধ্যাদেশ নতুন সংসদের প্রথম বৈঠকেই তোলা হয়। এরপর এগুলোকে যাচাই বাছাই করে একটা রিপোর্ট দেওয়ার জন্য সরকার আর বিরোধী দলের সদস্যদের নিয়ে একটা বিশেষ সংসদীয় কমিটিও গঠন করা হয়। এই কমিটির সুপারিশের উপরেই কিন্তু আইনগুলোর ভাগ্য নির্ভর করছিল। চলুন এবার রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সম্ভবত সবচেয়ে বিতর্কিত অংশে যাওয়া যাক। কমিটি ৪টা অধ্যাদেশকে সরাসরি বাতিল করার সুপারিশ করেছে, যার মধ্যে দুটো ছিল বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আনা যুগান্তকারী আইন। এই স্লাইডের দুই পাশের পার্থক্যটা বেশ চোখে পড়ার মতো। দেখুন, বাম দিকে আছে অন্তর্বর্তী সরকারের দুটো বড় উদ্যোগ। একটা হলো সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল, যার উদ্দেশ্য ছিল বিচারক নিয়োগের প্রক্রিয়াকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা। আরেকটা হলো একটা আলাদা সুপ্রিম কোর্ট সচিবালয়, যা বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা দিত। আর ডান দিকে কমিটি সুপারিশ কি? স্রেফ এক শব্দ, সরাসরি বাতিল। মানে বিচার বিভাগকে শক্তিশালী করার এই দুটো চেষ্টাকেই পুরোপুরি বাদ দেওয়ার কথা বলা হয়েছে। স্বাভাবিকভাবে কমিটির এমন সুপারিশের পর তীব্র বিতর্ক শুরু হয়। বিরোধী দলের সদস্যরা এর সঙ্গে একমত হতে পারেননি, তাই তারা নোট অব ডিসেন্ট বা আপত্তি জানিয়েছেন। তাদের মূল কথা ছিল এই আইনগুলো থাকলে বিচারক নিয়োগ স্বচ্ছ হতো, বিচার বিভাগ প্রশাসনিকভাবে স্বাধীন হতো, আর সবচেয়ে বড় কথা, বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা অনেকখানি বেড়ে যেত। এই সিদ্ধান্তের প্রভাব কতটা গভীর হতে পারে সেটা আইনজীবী ড শাহদিন মালিকের এই একটা কথাতেই স্পষ্ট। তিনি বলছেন, বিচার বিভাগ স্বাধীন না হলে দেশে গণতন্ত্র, জবাবদিহি, আইনের শাসন প্রতিষ্ঠা সবই বুলিতে পরিণত হবে। আইনগুলো বাতিলের সুপারিশকে ঘিরে মূল উদ্বেগটা আসলে এখানেই। এবার আসা যাক সেই অধ্যাদেশগুলোর কথায় যেগুলো সরাসরি বাতিল না হলেও একরকম বাতিলের পথেই এগোচ্ছে। সংসদীয় কমিটি মোট ১৬টা অধ্যাদেশ সংসদে বিল হিসেবে না তোলার সুপারিশ করেছে। আর সংবিধান কি বলে? সংসদে তোলার ৩০ দিনের মধ্যে পাশ না হলে এগুলো এমনিতেই অকার্যকর হয়ে যাবে। কমিটির ভেতরে মতের অমিলটা ঠিক কতটা ছিল তার একটা ধারণা কিন্তু এই সংখ্যাটা থেকেই পাওয়া যায়, ১৯। হ্যাঁ, কমিটির বিভিন্ন সুপারিশের ওপর বিরোধী সদস্যরা মোট ১৯ বার নোট অফ ডিসেন্ট বা আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছেন। এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়েই কমিটিতে কোনোরকম ঐক্যমত্য ছিল না। যে ১৬টা অধ্যাদেশ কার্যকারিতা হারাচ্ছে তার মধ্যে কয়েকটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ ছিল। একবার ভাবুন তো, দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা বাড়ানোর আইন, গুমকে একটা চলমান অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করার মতো আইন, আর মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার উদ্যোগগুলো এখন বাদ পড়তে যাচ্ছে। বিরোধী দলের যুক্তি ছিল খুবই সোজাসাপটা, দুর্নীতি ঠেকানো, ন্যায় বিচার নিশ্চিত করা আর মানবাধিকার রক্ষার জন্য এই আইনগুলো থাকাটা জরুরি। বিশেষ করে গুম প্রতিরোধ অধ্যাদেশটা নিয়ে তর্কটা ছিল সবচেয়ে জোরালো। সরকারের দিক থেকে যুক্তি দেওয়া হচ্ছিল যে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে হলে আগে সরকারের অনুমতি লাগবে, আর জাতীয় নিরাপত্তার জন্য কাউকে আটক করা হলে সেটাকে গুম বলা যাবে না। অন্যদিকে বিরোধী দলের যুক্তি হল, বাস্তবে সরকারের কাছ থেকে এই অনুমতি কখনোই পাওয়া যায় না, আর এর ফলেই গত ১৫ বছরে ভুক্তভোগী পরিবারগুলো কোনো বিচার পায়নি। মানে পুরো ব্যাপারটা আসলে জবাবদিহিতার।
তবে সব অধ্যাদেশই যে বাতিল হচ্ছে ব্যাপারটা কিন্তু তেমন না। চলুন এখন সেই আইনগুলোর দিকে তাকাই যেগুলো টিকে যাচ্ছে। কমিটির সুপারিশ অনুযায়ী বিরাট একটা সংখ্যা মানে ৯৮টা অধ্যাদেশ কোনো পরিবর্তন ছাড়াই পাশ হতে চলেছে, আর ১৫টা পাশ হবে কিছু সংশোধনীর পর। যে ৯৮টা অধ্যাদেশ হুবহু পাশ হচ্ছে তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন আছে, যেমন জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত আইনগুলো, অনেক আলোচনার জন্ম দেওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ আর বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ। তবে এর মধ্যেও কিন্তু বিতর্ক ছিল, যেমন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের যে বিধানটা আছে সেটা নিয়ে বিরোধী দলের বেশ আপত্তি ছিল। এছাড়াও ১৫টা অধ্যাদেশ কিছু পরিবর্তনের সাথে পাশ করার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ। এই আইনটা নিয়ে কিন্তু উদ্বেগ আছে, কারণ অতীতে রাজনৈতিক ভিন্নমত দমনের কাজে এটা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ওঠে। যদিও কিছু সংশোধনী আনা হচ্ছে, তবে ঠিক কী বদলাচ্ছে সেটা এখনও পুরোপুরি পরিষ্কার না। তাহলে এই সবকিছুর আসল মানেটা কি দাঁড়াচ্ছে? এই সুপারিশগুলো দেশের শাসন ব্যবস্থা আর গণতন্ত্রের জন্য আসলে কি বার্তা দিচ্ছে? চলুন আলোচনার শেষ ধাপে এসে আমরা মূল বিতর্ক আর এর ভবিষ্যৎ প্রভাবটা বোঝার চেষ্টা করি। পুরো প্রক্রিয়াটাকে আমরা ৪টা ধাপে ভাগ করে দেখতে পারি। প্রথমত, অন্তর্বর্তী সরকার কিছু খুব গুরুত্বপূর্ণ সংস্কারমূলক আইন এনেছিল। দ্বিতীয়ত, সংসদীয় কমিটি তার অনেকগুলোকেই বাতিল বা বদলানোর সুপারিশ করল। তৃতীয় ধাপে বিরোধী দল এর বিরুদ্ধে তীব্র আপত্তি জানাল। আর চতুর্থ ধাপে এর ফলে দেশের সুশাসন আর বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে একটা বড় প্রশ্ন আর উদ্বেগ তৈরি হল। এটাই আসলে এই বিতর্কের মূল জায়গা। সবশেষে একটা প্রশ্ন আমাদের সবার জন্যই থেকে যায়। বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন এবং মানবাধিকার রক্ষার মতো মৌলিক বিষয়গুলোকে বাতিল বা দুর্বল করার এই সিদ্ধান্তগুলো বাংলাদেশের সুশাসন আর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শেষ পর্যন্ত কোন দিকে নিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর হয়তো ভবিষ্যতের জন্য অপেক্ষা করবে না, বরং আজকের এই সিদ্ধান্তগুলোর মধ্যেই সেটা লুকিয়ে আছে।